দর্শক, চড়াই উতরাই পেরোনো যাপিত জীবনে আরও একটা ঈদ এসেছে। সেই ঈদই আমরা উপভোগ করছি, শুধু একা না, অনেককেই নিয়ে। স্বাগত আপনাদেরকে ডিবিসির খেলার ঈদ আড্ডায়। আমার অতিথি আজকে মাসুদুর রহমান মুকুল, যিনি আম্পায়ার এবং সাবেক ক্রিকেটার। মুকুল ভাই, স্বাগত আপনাকে এবং ঈদ মোবারক। ঈদ মুবারক, দর্শকদেরকে ঈদ মুবারক। মুকুল ভাই, কেমন কাটছে ঈদ? যতদূর জানি জয়েন্ট ফ্যামিলিতে আছেন, একটু পারিবারিক ঈদের আবহের কথা বলেন। আসলে দেখেন, আমার ঈদটা সবসময় ভালো সুন্দর কাটে, বিকজ আপনি নিজেই বললেন আমার জয়েন্ট ফ্যামিলি, আমার ভাবি, আমার ভাগনা ভাগ্নি বাস্তি, আমার মা, আমার খালা সব একসাথে খুবই সুন্দর, খুবই আনন্দময় পরিবেশে ঈদ কাটাচ্ছি। ভাবি কি কি রান্না করে খাওয়াচ্ছে, বিশেষ করে এই ঈদে স্পেশাল? না, ঈদের দিন আসলে ভাবি রান্নার থেকে বেশি গুরুত্ব আসলাম মা যতটুকু এখন তার বয়স হয়েছে যতটুকু সে রাঁধতে পারে করতে। ভাবি অবশ্যই তো মিষ্টি পায়েসটা সে রাঁধে, বাট আমি মিষ্টি খাই না, যার জন্য খাওয়া হয় না আর কি। শুধু কি ভাবি রান্না করে, আপনি করেন না? কখনো করি নাই, আর ভবিষ্যতে কখনো করা হবে কিনা সন্দেহ। এটাকে যদি চেষ্টা করতে বলা হয়, সেটা অপচেষ্টায় হবে কিনা, কি মনে হয়? চেষ্টা করতে, ডেফিনেটলি চেষ্টা করতে, অপচেষ্টা হয়ে যাবে। অপচেষ্টাকে এই আমাকে রান্না করতে বলা মানে এটার এফেক্ট কোথায় যে থামবে এটা কেউ বলতে পারে না। হয়তো ওই যেমন আমরা ইরান আমেরিকার যুদ্ধে কী অবস্থা, কোথায় যে থামবে কেউ জানে না, সেমন অবস্থা। এনিওয়ে, একটু আপনার ক্যারিয়ারে যেতে চাই। মুকুল ভাই, আপনাকে শুধু আম্পায়ারিং করতে আমরা দেখি একটা প্রজন্ম না, কয়েকটা প্রজন্মই বোধহয় সেটাই দেখে আসছে। যখন আপনি ক্রিকেটটা খেলতেন, অনেকেই সেটা দেখেন। আপনি যদি একটু আপনার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বলেন। না, আসলে এটা ঠিক যে আমি যখন আম্পায়ারিং শুরু করি, আমার যে প্রজন্ম তারা আমার আম্পায়ারিং দেখেছে, তারপরে সাকিব তামিমদের প্রজন্ম দেখেছে, তারপরে আর একটা প্রজন্ম, চারটা প্রজন্ম আমার আম্পায়ারিং দেখছে। বাট তার আগে আমার ঢাকায় ক্রিকেট আমার ক্যারিয়ার শুরু হয় 88-89-এ। আমি তখন ফরিদপুরে ছিলাম। আমি ফরিদপুরে বড় বেড়ে ওঠা, ফরিদপুরে আমার খেলাধুলা, ফরিদপুরে আমার ক্রিকেট গুরু, আমার ক্রিকেট ফাদার বলতে পারেন বাবলু ভাই, তার হাতে আমার হাতে করি। দেন ঢাকা শহরের পথ আমাকে চেনায় হলো সুজন ভাই, খালেদ মাহমুদ সুজন। তিনি আমাকে ফরিদপুর থেকে ঢাকায় নিয়ে এসেন। 89-এ তার টিম জিতে 3rd ডিভিশন কোয়ালিফাইনে খেলি। ওইখান থেকে 2006 পর্যন্ত আমি ঢাকা লিগ খেলি, প্রিমিয়ার ডিভিশন। 2006 আমার কষ্ট মনে আছে, আবনি মাঠে আমি আর আকরাম ভাই সোনারগাঁ এবং ইসের খেলা ছিল ডিওএসএস। আমরা দুজন একই দিনে একই মাঠে আমরা রিটায়ারমেন্টে যাই। অর্থাৎ আপনার কলিগ কারা কারা ছিলেন, অর্থাৎ আপনার সতীর্থ ক্রিকেটার কারা কারা ছিলেন, যদি একটু মেনশন করেন। আমি যখন খেলা শুরু করি তখন আমার কলিগ ছিল রকিবুল হাসান ভাই, শাকিল কাশেম ভাই, আমার ছিল মাইনু ভাই, প্রিন্স ভাই, বাদশা ভাই। তারপরে আসলেন আকরাম ভাইরা, নান্নু ভাইরা আসলেন। তারপরে আমাদের সার্কেল যেটা আমি, রোকন, দুর্জয়, ওপি, বিদ্যুৎ, এই ব্যাচটা আসলো। আমার লাস্ট ব্যাচ যদি বলি, আমার লাস্ট মানে সাকিবের প্রথম প্রিমিয়ার লিগ শুরু হলো একসাথে আমি আর ভিক্টোরিয়া। তো সাকিবরা ওইভাবে যদি বলি, আমার লাস্ট ব্যাচ সাকিবরা। ওই যে যখন ক্রিকেটার হলেন, একেবারে পেশাদার ক্রিকেটার হয়ে গেলেন, তখনকার ঈদ উদযাপনটা আসলে কেমন ছিলেন? নিশ্চয়ই সিঙ্গেল ছিলেন তখন। হ্যাঁ, তখন তো ঈদটা তো অন্যরকম। ঈদ মানে তো মনে অন্যরকম মজা। তো আমার জন্য কষ্টকর হয়ে যেত কি, আমার সব সার্কেল চলে যেত ঢাকার বাইরে, যার যার হোম টাউনে। আমার বেসিক্যালি ঢাকায় যখন ফ্যামিলি থাকতো, তো আলটিমেটলি আমার যাওয়া হতো না। বাট আমি ঈদটা বেশি মজা করতাম। ঈদের পরের দিন আমি চলে যেতাম ফরিদপুরে, আমার ফিক্স ছিল। তো আমরা ফরিদপুর যত ফ্রেন্ড সার্কেল ছিলাম, আমরা সারাদিন সারা রাত আমরা শুধু আনন্দই আর আনন্দ। আমরা তখন এখন হয় কিনা যাই না, তখন একটা খেলা তো বিবাহিত অবিবাহিত ফুটবল খেলা ঈদের পরের দিন, বা বিবাহিত অবিবাহিত ক্রিকেট খেলা। মানে এটার মজাটাই আলাদা। এলাকার বড় ভাইরা ছোটো ভাইরা সব একসাথে খেলাধুলা, মানে অনেক অ্যানালগ ডিজিটাল যুগ যদি আমরা ধরি, আমার ঈদের ব্যাপারটা আসলে মনে হয় অ্যানালগ যুগটা অনেক ভালো ছিল ডিজিটাল যুগের চেয়ে। এই যে ক্রিকেটে এখন এত এত টাকা পয়সা অনেক কিছুই আছে, তখন তো এসব ছিল না। বাড়ি থেকে উৎসাহ পেতেন? মানে অর্থনৈতিকভাবে যে খেলাটা খুব একটা আপনাকে ভালো কিছু দিচ্ছে না, অথচ আপনি খেলে যাচ্ছেন, বাড়ি থেকে সাপোর্টটা ছিল? কোনো চান্সই ছিল না। বিকজ তখন তো আর ওই অর্থকরী বা কিছু না। তখন বা আমার ছেলে কত ভালো স্টুডেন্ট, বা আমার মানে বিশেষ করে মাদের আইডিয়া ছিল না, কিন্তু মাদের ইচ্ছা ছিল ছেলের ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আমি যে কত ভালো স্টুডেন্ট সেটা আমার, বা খারাপ স্টুডেন্ট আমার মা যায় না, কিন্তু আমার মার স্বপ্ন আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। বাট যতটুকু সাপোর্ট পেয়েছি আমার বাবার কাছ থেকে, আমার ভাই আমার ব্যাপারে ডেডিকেটেড ছিলেন, আমার বোন আমার ব্যাপারে ছিল, আম্মার কাছ থেকে প্রচণ্ড বাধা পাইছি, অনেক মায়েরও খাইছি। ইভেন তো বিকেলে জানি মাঠে যেতে না পারি, আমি পুলিশ ট্রেনে স্কুলে পড়তাম একটা সময়, পুলিশ স্কুলের সবথেকে কড়া স্যারটাকে বিকেলে রেখে দিত, যে আমি যদি মাঠে না যেতে পারতাম। ফ্যামিলিতে স্পোর্টসম্যান কি শুধু আপনি একাই? আমি একাই। আর কেউ নেই?
না, যতটুকু শুনেছি আমার আব্বা তো অনেকে মারা গেছে, যতটুকু শুনেছি বাবা মফস্বল গ্রামে থাকতেন, সেও খুব ফুটবল খেলতেন, বাট কোন লেভেল পর্যন্ত খেলছে আসলে কখনোই জানা হয়নি। কলেজ জীবনের শুরু কোথায়? কলেজ আমি এটা একটা মজার ব্যাপার, আমরা ঢাকায় যখন খেলা শুরু করলাম তো তাহলা ছিল, ও পেজ বোলার ছিল, এখন অস্ট্রেলিয়া চলে গেছে, আর আমাদের একটা ফ্রেন্ড ছিল ইমন, মানে সালমান শাহ যে মারা গেছে ইমন, আমরা তিনজন একসাথে। ইমন তখন আপনি প্র্যাকটিস করে আলতাফ ভাইয়ের কাছে, আমাদের মরহুম আলতাফ ভাইয়ের কাছে। তো আমি তাহলা সিটি কলেজে ভর্তি হলাম, চান্স পেলাম। ইমন আসলো, তুমি যে তোরা যে সিটি কলেজে ভর্তি হলি, তোরা তো খেলাধুলা করতে হবে না, তাই করা স্কুল, তখন কী করা যায়, আমার স্কুল কলেজে চল। পরে আমাকে তাহলা কিনে এখানে ডক্টর মালিকা সায়েন্স একটা স্কুল ছিল, এখন ডক্টর মালিকা সায়েন্স, এখন তখন ছিল ডক্টর মালিকা সায়েন্স নয়ারিতে। সো আমরা সবাই যে কলেজে ভর্তি হলাম, কলেজে মালিকা সায়েন্সে ভর্তি হলাম, দেন ইন্টারমিডিয়েট পর জাহাঙ্গীরনগরে। আচ্ছা, তো এই যে সালমান শাহর সাথে আপনারা সম্পৃক্ত হয়ে গেলেন, আপনাদের ফ্রেন্ড ছিল নিশ্চয়ই, ওনার সাথে কতদিন মানে আলটিমেটলি ও যখন আমরা যখন একসাথে কলেজে পড়তাম, তখন ছোটো ছোটো অ্যাডগুলো করতো। তখন খুব পপুলার, খুব একটা জনপ্রিয় অ্যাড ছিল, একটা ড্রাগ নিয়ে একটা অ্যাড করেছিল, ওইটা খুব। দেন ও যখন চলচ্চিত্রে চলে যায়, আমাদের সাথে যোগাযোগ ছিল বাট খুবই কম চলচ্চিত্র, তখন তো আসলে মোবাইলের যুগ না। অন অ্যান্ড অফ ওর মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সাথে হাই হ্যালো ছিল। হাই হ্যালো ছিল। উনিও কি, অর্থাৎ সালমান শাহ কি আপনাদের সাথে ক্রিকেট খেলতেন? হ্যাঁ, ও আলতাফের কাছে প্র্যাকটিস করতো আবহানী ইনডোরে। তো প্রফেশনালি? ও প্রফেশনালি কখনো খেলে নাই, সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন হয়তো বা খেলছে, বাট প্রফেশনালি খেলে নাই কখন। ভাবি ইন করলেন কোথা দিয়ে? ভাবি দিন করছে আসলে, আমি তখন ফরিদপুর ছেড়ে দিই। কিন্তু অবশ্যই ভদ্রমহিলার নামটা মেনশন করবেন প্লিজ। হ্যাঁ, ওর নাম তাহমিনা রহমান সুমি। তো আমি যখন ফরিদপুর ছেড়ে দেই, আমি যখন ঢাকা চলে আসি, তখন ফরিদপুর লিগ খেলার জন্য আমরা সব ফরিদপুরে যাই। তখন ফরিদপুরে যখন হোটেল থেকে মাঠে যাই, তখন রাস্তায় অ্যাক্সিডেন্টলি চোখে পড়ে যায়। আর তখন তার জানতাম না যে এটা আম্পায়ারিং চোখ। সো তখনই চোখে যখন পড়ে গেছে, তখন তাকে একটা ডিসিশন নিতেই হবে, আইদার আউট আইদার নট আউট। তখন তো ডিআরএস নাই যে রিভিউ নিয়ে ঠিক করে নেবো নট আউট নাকি আউটে যাবে। তো চিন্তা ভাবনা যাই, বাট এটাকে আউটেই চলে যাব। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি হোটেল থেকে মাঠে যাচ্ছিলাম ফরিদপুরে? হ্যাঁ, অনেক চড়াই উতরে পার করে একটা মোটামুটি রিলেশন বিল্ড আপ করলাম। তাহলে আমি ঢাকায় থাকতাম, ফরিদপুরে যখন ঈদের পরের দিন ফরিদপুর যেতাম, হয়তো বা দেখা হতো, কথা হতো। এবার আমি তো জাহাঙ্গীরনগর যখন পড়তাম, দেখালো মাঝে মাঝে জাহাঙ্গীরনগর, আমি চিন্তা করতাম জাহাঙ্গীরনগরের মধ্যে এত দূর যখন এসে পড়ছে, আরেকটু গেলে তো ফরিদপুরে, তারপর ফরিদপুর চলে যেতাম, একটু দেখা করে আসতাম। এভাবে করতে করতেই 1998-এ আমরা বিয়ে করলাম। আচ্ছা, তো কখনো কি এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে আপনাদের মধ্যে যে কে প্রথম ভালোবেসেছে কিংবা কে? না, এটা তর্ক বিতর্ক কোনো চান্সই নাই, এটা রিভিউ নেওয়ার কোনো চান্সই নাই, বিকজ অফ আমার সাথে থেকে শুরু হয়েছে। সো এটা তো আর আমি তো বলতে পারি না যে তোমার সাথে থেকে শুরু হয়েছে, কিন্তু এটা আমার বন্ধু বান্ধব সবাই জানে যে আমার সাথে থেকে শুরু হয়েছে। এখানে তর্ক বিতর্ক আর কোনো চান্সই নেই, মানে যার জন্য ওই চ্যাপ্টারটাতে তুলি না, আর কোনো কথাই তুলি না। সংঘর্ষের সম্ভাবনা আছে? কোনো চান্স নেই। চান্স নেই, কোনো chance মানে সংঘর্ষের কোনো সম্ভাবনা? কোনো চান্স নেই। আচ্ছা, এদিক থেকে বের হয়ে আসি আমরা, আর ডিপে না যাই। এনিওয়ে, যেটা বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেট মাসুদুর রহমান বকুল অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা বলার অপেক্ষা রাখে না। একটু আম্পায়ার প্রফেশনে যাই। এত কিছু থাকতে আম্পায়ারিংয়ে কেন আসলেন, যেখানে কোচিংয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে বিভিন্ন জন? ইভেন এরকমও কিন্তু দেখেছি, হান্নান সরকারের কথা বলতে পারি, তিনি বিসিবির চাকরি ছেড়ে কোচিংয়ে চলে গেলেন। আসলে যার যার ইথিক্স তার কাছে, আমারটা একটু ডিফারেন্ট ছিল। আসলে আমার লাইফে আমি যখন প্লেয়ার ছিলাম, কখনোই চিন্তা করি নাই যে আম্পায়ারিংয়ে আসবো আমি, কারণ আমার কাছে মধ্যে থ্যাঙ্কসলেস জব, মানে এটা কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস জব। তো খেলা যখন শেষ করব, আমাদের মরুম জিয়র হক মাসুদ ভাই ছিলেন, পেস বোলার ছিলেন, বাংলাদেশ টিমে খেলছেন। উনি সবাইকে আপনি বলতেন, মুকুল ভাই আপনাদেরকে কিন্তু আম্পায়ারিং করতে হবে। তো আমি মনে করি আপনারা করেন, আমি সাইফুল ভাই, এখন কোচ যে আছে বাবুল ভাই, কোচ যে আছেন জুয়েল ভাই, সবাইকে নিয়ে সে পরীক্ষা দিলেন, সে আমরা পাস করে দিলেন আমাদেরকে। তারপর আম্পায়ারিং কখনো করা হয় নাই। তো যখন খেলা খেললাম, তখন হঠাৎ করে ক্রিকেট অস্ট্রেলিয়া আন্ডারে আমাদের একটা কোর্স হতো ক্রিকেট বোর্ডে, কোচিং শেষ হওয়ার পর আম্পায়ারিং কোচিংটা আসলো। এর ভিতর আমার যারা সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল, সবাই কোচিংয়ে চলে গেল, যেমন সালাউদ্দিন সব চলে গেল। আমি যখন আমাকে আম্পায়ারিং তো অস্ট্রেলিয়া, আচ্ছা ঠিক আছে যাই, এখন তো খেলাও ছেড়ে দিচ্ছি, যাই কোচিংয়ে যাই, কোর্সটা করে আসি।
তো আমি যখন কোর্সটা করতে যাই প্রথমে আমার একটা সাদা গেঞ্জি দিল, গেঞ্জিটা খুলে দেখি এখানে বাংলাদেশ টিমের লোগো। তো সত্যি কথা বললাম যে আমি আসলে 18-19 বছর ক্রিকেট খেলছি, কিন্তু কখনো একটা লোগো পাই নাই। তো প্রথম দিন আম্পায়ারিং কোর্স করতে সেটা লোগো পেলাম, তখন মনে হলো ঠিক আছে এটাই করি। প্রথম আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা? আমার আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আমি খুব লাকি ছিলাম ইন এ সেন্সে, আমাদের বাংলাদেশের আম্পায়ারদের ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ম্যাচের ডেবু হয়েছে বাংলাদেশ ভার্সেস ওভারসিজ টিম, মানে বাইরের টিম। আমার ডেবুটা দুইটাই বাইরের টিম। ট্রাইনেশন চলছিল বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা। আমার ম্যাচটা ছিল জিম্বাবুয়ে শ্রীলঙ্কা। লেস ক্রাউড, লেস প্রেশার। সো আমার আমার পার্টনারগুলো খুব ভালো ছিলেন। ব্রুস অক্সফোর্ড ছিলেন, ম্যাচ সেফটি ছিলেন হলো ডেভিড বোন, শামসুদ্দিন টিভি এবং সৈকত ছিল ফোর্থ। সো এর আগেও আমাদের তখন বিপিএলটা শুরু হয়েছে। বিপিএলে মোটামুটি বড় বড় প্লেয়ারদের সাথে আম্পায়ারিং করার একটা অভিজ্ঞতা হয়েছে, ভয়টা অনেক কেটে গেছে, আর মাঠের পরিবেশটা তো ভালো ছিল। আর প্রথম থেকেই 2-3টা ডিসিশন যখন ডিআরএসে যখন আমি সাকসেস হয়েছি তখন কনফিডেন্সটা বেড়ে গেল। আমার ডেবুটা সত্যি কথা বলতে ডেবুটা আমার স্বপ্নের মতন হয়েছে। অবশ্যই আপনার বিহাইন্ড দ্য সিনে যারা ছিলেন এবং আপনার সাথে যারা ছিলেন সেগুলো শুনেই বোঝা যায় যে আপনার ডেবুটা কত চমৎকার ছিল। একটু যেতে চাই আইসিসি ইভেন্টে দেশের বাইরে প্রথম আম্পায়ার হিসেবে মাঠে দাঁড়ানোর অভিজ্ঞতা যদি ছোট করে একটু শেয়ার করতেন। আচ্ছা, প্রথম তো আমাদের এসসিসি আইসিসি মিলে অনেক কিছু হয়, কিন্তু যদি ওইভাবে বলতে হয় তাহলে আমার বড় ম্যাচের অভিজ্ঞতা আমাকে বলতে হবে অবশ্যই আমার এশিয়া কাপ দিয়ে। মানে এশিয়া অন্যগুলো যেগুলো হয়েছে সেগুলো আইসিসির ইভেন্ট, বাট যদি বড় ম্যাচের অভিজ্ঞতা হলে এশিয়া ম্যাচের অভিজ্ঞতা যদি বলি, সবচেয়ে প্রথম অভিজ্ঞতা ছিল ইন্ডিয়া পাকিস্তান। প্রথম যখন আমি ম্যাচটা করি, মানে এটা কিন্তু প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ না বাইরে, অবশ্যই বড় ম্যাচের ভিতর সেটা নিশ্চয়ই মানে হাই ভোল্টেজ। সত্যি কথা বলতে সেই গল্পটা শুনবো, ছোট্ট একটা বিরতি দেব। দর্শক কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর। মাসুদুর রহমান মুকুল সাথেই আছেন, আপনারও সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত, এবং আমার সাথে যথারীতি আছেন মাসুদুর রহমান মুকুল এবং আমি শাহান পাপন। আপনি দেখছেন ডিবিসি খেলার ঈদ আড্ডা। মুকুল ভাই, যেটা নিয়ে কথা বলছিলাম আমরা বিরতির আগে, যেটা বলে গেছিলাম যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, মাসুদুর রহমান মুকুল আম্পায়ার, মানে প্রেশারটা কেমন ছিল, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আসলে দেখেন, এখানে কিন্তু প্লেয়ার কোনো প্রেশার ছিল না, প্রেশারটা নিজের উপর চলে আসে। মানে এখন কথা হলো যে মানুষ বলেন এক্সপিরিয়েন্স কি বড় ইম্পর্টেন্ট জিনিস, যে একটা ভালো প্লেয়ার চেয়ে হয়তো বা তার চেয়ে একটু কম ভালো প্লেয়ার কিন্তু এক্সপিরিয়েন্স কাজে দেয়। ওইটা যেমন ফার্স্ট ম্যাচ, ওইটার মিডিয়ার প্রচার, মানুষের মাঠে ঢোকার জন্য মানুষের যে উদ্দীপনা, গ্যালারিতে মানুষের যে উল্লাস, ওই প্রেশারটা নেওয়া যে কী জিনিস, এই ফার্স্ট টাইম আমি শিখলাম ওইখানে। আমি যখন প্রথম, সত্যি কথা বলতে, রোপে যখন পা দেই, আমি মুহূর্তের জন্য ব্লাইন্ড হয়ে গেছিলাম যে আমি আসলে আমি কোথায় আছি। আমি মানে আমার ব্ল্যাক আউট হয়ে গেছিলো, বাট কুইক রিকাভারি করছে। সো ওই জন্য বললাম যে আসলে প্রেশারটা যে কী জিনিস, যে প্রেশারটা না নিতে পারবে তার আসলে আম্পায়ারিং করা খুব ডিফিকাল্ট। আপনি দুইটা ভুল ডিসিশন দিয়েও কিন্তু আপনি সার্ভাইভ করে চলে যেতে পারবেন, কিন্তু আপনি প্রেশার একবার যদি না নিতে পারেন, ইউ গন, নো ওয়ে, আপনাকে সার্ভাইভ করার কোনো স্কোপ নেই আর। মানে আম্পায়ারিং ক্যারিয়ারে আপনার মানে বেস্ট উইশটা আসলে কার কাছ থেকে পেয়েছেন? আসলে বেস্ট উইশ অনেকেই করছে, তার ভিতরে একটা বেস্ট উইশ ছিল আলিমদারের। দেন আমাদের কোচদের পিটার ম্যানুয়াল, ব্রুস অক্সফোর্ড। আমার বেস্ট উইশ অনেকের কাছ থেকে আসছে আসলে, তবে আলিমদারটা, ডেভিড বোনেরটা, আসলে এদেরগুলো খুব আমার খুব মনে পড়ে। ভুল ডিসিশন হয়, আম্পায়ার নিজেও বুঝতে পারে যে তিনি আসলে ভুল ডিসিশনটা দিয়েছেন, তার শাস্তি আসলে কি হয় সেটা আমরা কখনো দেখি না সাধারণত। সেটাই মানে জানতে চাই আসলে দেখেন, অনেকে কি হয়, অনেকে বলে যে প্লেয়ারদের সিওসি করছেন, টাকা কাটছেন, এদের অফিসিয়ালদের করছেন, আম্পায়ারদের কী হয়? আপনি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন, আসলে আমরা পরিসংখ্যানে যাই, তো আসলে প্লেয়ারদের পরিসংখ্যানে যাই, প্লেয়ার কত রান করলো, কী করলো, কতগুলি ম্যাচ করলো না করলো। আম্পায়ারদের পরিসংখ্যান করে দেখেন, একটা আম্পায়ার যখন ম্যাচ করতে থাকে, যখন সে খারাপ করতে থাকে, তারপর সে কতগুলি ম্যাচ করে, বা তারপর সেই আইসিসি প্যানেলে থাকে কি না, বা ডোমেস্টিক প্যানেলে থাকে কি না, এলিট প্যানেলে থাকে কি না। একটা আম্পায়ার যদি একটা বছর যদি 20টা ম্যাচ করে থাকে, তার পারফরমেন্স যদি খারাপ থাকে, সে দেখা গেলো এখানে 5টা ম্যাচ করছে। সো এই পরিসংখ্যানটা আমরা কেউ দেখি না। আমাদেরও কিন্তু আমাদের যে রিপোর্টগুলো থাকে, ক্যাপ্টেন্স রিপোর্ট, আমাদের ম্যাচ সেফ রিপোর্ট, আমাদের কোচেস রিপোর্ট, এর উপর কিন্তু আমাদের ফিউচার ডিপেন্ড করে। অর্থাৎ একজন আম্পায়ারের পেছনে এতগুলো মানুষ আসলে কমপ্লিমেন্ট। আমাদের রিপোর্টগুলো দেখেন কোথা থেকে আছে, মানে ভ্যালিড রিপোর্টগুলো, 2 ক্যাপ্টেন মানে 2টা রিপোর্ট, ম্যাচ সেফের একটা রিপোর্ট, 3টা রিপোর্ট, যদি কোচ থাকেন কোচের একটা রিপোর্ট, 4টা রিপোর্ট।
আমাদের চারটা আমাদের পক্ষে বিপক্ষে না, আমাদের নিয়ে রিপোর্ট করে 4 জন। অর্থাৎ পারফরমেন্স কেমন হলো আপনার, কেমন হলো? আম্পায়ারের পারফরমেন্স কেমন হলো সেটা নিয়ে 4 জন আসলে সেই পারফরমেন্সটা পরখ করেন, অর্থাৎ 4 জায়গা থেকে রিপোর্টটা আসে। তো এটা আসলে নিঃসন্দেহে কঠিন একটা কাজ। যদি একটু বলতেন যে ক্রিকেটাররা ফিটনেস ধরে রাখার জন্য অনেক কিছু করে থাকেন, অনেক পরিশ্রম করে থাকেন, ঘন্টার পর ঘন্টা নেটে ব্যাট করেন, বল করেন, আম্পায়াররা আসলে কী ধরনের প্রিপারেশন নিয়ে থাকেন? মানে আমাদের প্রিপারেশন অনেকে বলে আম্পায়ারিং আসবে, বল গুনবে, আর আউট দেবে নট আউট দেবে, ভুল দিলে রিভিউ করবে, শেষ। বাট ইটস ভেরি টাফ। আপনি যদি ইন্টারন্যাশনাল লেভেল ধরেন, একটা আম্পায়ারের মিনিমাম 2 দিন আগে থেকে তাকে প্রিপারেশন নিতে হয় তার একজন একটা T20 বা ওয়ানডে ম্যাচ করার জন্য। তো সেখান থেকে যদি বলি যে এই যে এত একটা টাফ জব, নিঃসন্দেহে যে এটা একটা টাফ জব, আগামীতে যারা আম্পায়ার হিসেবে আসবেন, যারা আম্পায়ার হিসেবে নিজেদেরকে প্রিপেয়ার করতে চান, তাদের জন্য কোনো সাজেশন আছে কিনা? এখন যারা নতুন আসবে তাদের অবশ্যই কয়েকটা জিনিস, তাকে খুব সাহসী, আম্পায়ারিং করতে হলে একটা জিনিস থাকতে হবে, সাহস, হিউজ সাহস থাকতে হবে আপনাকে, এডুকেটেড হতে হবে, আর তো ল অ্যাপ্লিকেশন আছে, এবং অনেস্ট হতে হবে। সাহস, এডুকেশন, অনেস্টি, এই 3টা জিনিস থাকলে আপনি আম্পায়ারিংয়ে সার্ভাইভ করতে পারবেনই। হ্যাঁ, এখন বলতে পারেন যে ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারবো কি পারবো না, এটা কোনো গ্যারান্টি কেউ কখনো দিতে পারবে না। সেটাই, ওই যে বলা হয়ে থাকে ঢেকি স্বর্গেরও ধান, মানে ঘুরে ফিরে আমরা সেই ক্রিকেটের ভিতরেই চলে গেলাম, মানে ঈদ উদযাপন ঈদ কেমন কাটছে সেগুলো জানতে আসছিলাম, কিন্তু ঘুরে ফিরে সেই ক্রিকেটে ঢুকে গেছে। ভুল ভাই, একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি মাঠে মাঠেই তো বেড়ান, ভাবি বাড়িতে বাচ্চাদেরকে দেখাশোনা করে, এই যে ঈদে বাচ্চাদেরকে নিয়ে অর্থাৎ ফ্যামিলির সাথে ঈদ কাটানো, পরিবারকে সময় দেওয়া, নিজের সন্তানদের সময় দেওয়া, এটা আসলে কতটা উপভোগ করছেন? হ্যাঁ, দেখেন, সত্যি কথা বলতে যে আর কিছু না, বাচ্চারা কিন্তু আমাকে খুব পছন্দ করে, আর বাচ্চারাই আমার জান। আমি খুব লাকি যে আমার 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 2টা মেয়ে, বড় মেয়েটা দেশে বাইরে থাকে, আমার ছোটো মেয়ে আমার সাথে থাকে, আমার 3টা ভাগ্নে ভাগ্নি, বড় ভাগ্নাটা মানে কানাডা থাকে, ছোটো 2টা আমার সাথে, আমার ভাস্তি একটা। সো এদের দিকে আমার ঈদের দিনে সকালে কাজ, আমি নামাজটা পড়ে সোজা আমি আজিমপুর চলে যাই, আমার ভাই বোনের কবর জিয়ারত করে আমি বাসায় এসে এই বাচ্চাদের সাথে আম্মার সাথে এই বসে আড্ডা খাওয়া দাওয়া করে বাসায় যাই, তারপর ঘুম দিই। সন্ধ্যা বিকেল পর বাচ্চাদের নিয়ে কোনো রেস্টুরেন্টে, ওরা যদি ফ্রি থাকে ওদের নিয়ে কোনো রেস্টুরেন্টে বসে, বা আমি যেখানে আড্ডা দিই, ওরা সবাই আসে, সবাই মাঠে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। বাট বাচ্চা আমার মানে আমার যতটুকু সময় কাটে বন্ধুবান্ধব বাইরে, পুরোটাই বাচ্চাদের সাথে কাটে। তো এদের কোনো আবদার পূরণ করতে হয় না? আসলে এরা কোনো আবদার করার চান্স পায় না। সত্যি কথা বলতে, আমি যখনই বাইরে যাই বা কোথাও যাই, ওরা জানে যে চাচা, মামা, বাবা, আমি আসলে কারো বাবা তো আমি তো কারো চাচা, কারো মামা, তোরা সবাই জানে আনবে আমাদের জন্য কিছু, বা আমাদের প্রিয় জিনিসটা আমি পাবোই চাচুর কাছ থেকে, বা বাবার কাছ থেকে, বা মামার কাছ থেকে। বিকজ বললাম তো আমার ভাই বোন নাই, সো সব রোলগুলো আমার প্লে করতে হয়। এখনকার ব্যস্ততা নিয়ে যদি একটু বলেন, যে আপকামিং ব্যস্ততা যেটা আসছে, নিউজিল্যান্ড আসছে বাংলাদেশ, আমাদের এখন পর্যন্ত শিডিউল যেটা আছে, নিউজিল্যান্ডের সাথে আমাদের 17 তারিখ থেকে খেলা শুরু, 3টা ওডিআই, 3টা T20। দেন নিউজিল্যান্ড চলে যাওয়ার পর পাকিস্তানের সাথে 2টা টেস্ট ম্যাচ আছে। এই হলো আমাদের আপাতত ব্যস্ততা। হয়তো বা আরও সিরিজ আছে, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়ার সাথে, বাট আমি শিওর না কবে ওইটা। বাট আমার ডোমেস্টিক ব্যস্ততা এইটা, তারপর যদি ইন্টারন্যাশনাল কোনো ব্যস্ততা থাকে সেটা আইসিসি, বাট আপাতত এটা আমাদের ডোমেস্টিক। অবশ্যই আপনার জন্য শুভকামনা। আমাদের সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে। মাসুদুর রহমান মুকুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ডিবিসিকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শকদের আবারও বলছি ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমরা ছিলাম মাসুদুর রহমান মুকুলের বাসায়, এবং তার সাথে কথা বললাম তার ব্যক্তিজীবন নিয়ে এবং ক্যারিয়ার নিয়ে, এবং যতটা জানতে পারলাম যে তিনি আসলে কতটা নিবেদিত প্রাণ ক্রিকেটের জন্য। এই বলে এখন শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ঈদ মোবারক।